হাই এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আমরা সরল রেখা প্রায় শেষের দিকে চলে আসছে। আজকে আমাদের 13 নম্বর ক্লাস সরল রেখার। তো এটা করার আগে অবশ্যই আমি আশা করব যে আগের সবগুলো ক্লাস তো আমাদের খুব ভালো করে করা হয়েছে। অ্যান্ড তোমরা যদি চাও আমরা 3.1 থেকে 3.5 পর্যন্ত এই 5টা চ্যাপ্টার শেষ করে ফেলছি। তো এই 5টা চ্যাপ্টারের অঙ্কগুলো তুমি যে কোনো বই থেকে, তুমি যেই বই ফলো করো না কেন, সবগুলো অঙ্ক এখন তুমি পারবা। এই বিশ্বাসটা আমার আছে। তুমি যদি ভালো করে ফলো করে থাকো অবশ্যই তুমি সবগুলো অঙ্কই পারবা। দুই একটা একটু অ্যাডভান্সড হতে পারে, ওগুলা বাদ, বাট নর্মাল যে অঙ্কগুলো আছে সবগুলো তুমি পারবা। ঠিক আছে? আজকে আমরা পরবর্তী চ্যাপ্টার সেটা হচ্ছে 3.6 শুরু করব। 3.6 শুরু করতে যাচ্ছি। আমি পেনটাই একটু করে নিই। ঠিক আছে, আমরা আজকে থেকে চ্যাপ্টার 3.6 এইটা শুরু করব। তো শুরু করতেছি। চ্যাপ্টার 3.6 2টা বা 3টা ক্লাস লাগবে, ছোট হলে 3টা ক্লাস লাগবে। তো আমরা শুরু করতেছি, কিন্তু আগের ক্লাসের কনসেপ্টগুলো কিন্তু লাগবে। সরল রেখার সমীকরণ, এই কনসেপ্টগুলো লাগবে। তো আমরা শুরু করতেছি। আমাদের প্রথম যেই টপিকটা সেটা হচ্ছে সমান্তরাল সরল রেখা। আমরা প্রথমত অক্ষ আঁকাই, আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকাই। এটা ধরো আমাদের ওয়াই অক্ষ, আর এটা ধরো কি আমাদের এক্স অক্ষ। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। যদি একটু ঠিক করে নেই, একটু বড় করে দিলাম। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আমি এঁকে ফেলছি। এখন এখানে একটা সরল রেখা আছে। ধরো এই সরল রেখাটা হচ্ছে এটা হচ্ছে একটা সরল রেখা। এখন এই সরল রেখাটার সমান্তরাল আরেকটা সরল রেখা আছে। এখন এই যে দুইটা সরল রেখা, তারা যদি সমান্তরাল হয়, তাদের মধ্যে কিছু কি কমন বৈশিষ্ট্য থাকবে? দেখো, এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল, এক্স অক্ষ, এটা কিন্তু তাদের ছেদক। তো এই কোণটা আর এই কোণটা সমান না? কি কোণ হিসেবে? একান্তর কোণ বলে না অনুরূপ কোণ বলে? অনুরূপ কোণ হিসেবে সমান, তাই না? এই দুইটা কোণ অনুরূপ কোণ হিসেবে সমান। তো এই দুইটা কোণ যদি সমান হয়, দেখো তো এই কোণটা আসলে কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সরল রেখাগুলো যেই কোণ তৈরি করতেছে। তার মানে আমাদের প্রথম যেই সরল রেখা, তার ঢাল আমরা যদি m1 ধরি, m1 এর ভ্যালু কি হবে? tan থিটা। দ্বিতীয় সরল রেখা, তার ঢাল আমরা যদি m2 ধরি, m2 এর ঢাল কি হবে? tan থিটা। তো দুইটার ভ্যালুই tan থিটা আসছে। তো দুইটাই সমান না? সমান কিন্তু। তার মানে দুইটা সরল রেখা যদি সমান্তরাল হয়, তাহলে তাদের কি সমান? তাদের ঢালদ্বয় সমান। দুইটা সরল রেখা যদি সমান্তরাল হয়, তাহলে ওই দুইটা সরল রেখার কি? ঢাল সমান। বোঝা গেল কাহিনীটা? দুইটা সরল রেখা সমান্তরাল হলে তাদের ঢালদ্বয় সমান। অন্য কথায়, তারা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই দুইটা কোণ তৈরি করে, সেই দুইটা কোণ কি? সমান। বুঝাতে পারলাম? ঠিক আছে। এখন দুইটা না, আসলে অনেকগুলা সরল রেখা সমান্তরাল হতে পারে না? একটা সরল রেখার সমান্তরাল সরল রেখা কিন্তু হাজার হাজার হইতে পারে, কোটি কোটি হইতে পারে, অসংখ্য, মানে অসীম সংখ্যক, তাই না? তাদের প্রত্যেকের ঢাল সমান হবে, কারণ তারা প্রত্যেকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ তৈরি করে, সেই কোণটা কি? সমান। তো অনেকগুলা সরল রেখা সমান্তরাল হওয়ার শর্ত কি? তাদের সবার ঢালটা সেম হবে। আশা করি কনসেপ্টটা বোঝা গেছে। ওকে, এখন আমরা তো চিত্র থেকে দেখলাম, সমীকরণ থেকে কিভাবে বলবো? এখানে দুইটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, এটা আর এটা। এই দুইটা রেখা সমান্তরাল হওয়ার শর্তটা আমাদের বের করতে হবে। বলো তো, এই দুইটা রেখা যদি সমান্তরাল হয়, তাদের ঢালদ্বয় সমান হবে। আমি প্রথম রেখাটার ঢাল ধরলাম m1, আর দ্বিতীয়টার ঢাল ধরলাম m2। তো তারা সমান্তরাল হলে m1 আর m2 এর ভ্যালু সেম হবে। তো প্রথম সরল রেখার ঢাল কি হবে বলো তো? আমরা কিন্তু দেখে আসছি, ঢাল ইকুয়ালস টু নেগেটিভ এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, তাই না? এই যে এই আকৃতির সমীকরণে ঢাল যেন কি ছিল? নেগেটিভ এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তো প্রথমটায় এক্স এর সহগ কত? a1। তো নেগেটিভ এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ ইকুয়ালস টু নেগেটিভ দ্বিতীয়টার এক্স এর সহগ, সেটা কত? a2 না? a2 বাই b2। বুঝাতে পারলাম? a2 বাই b2।
এখন এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করবো। খেয়াল করো তো, মাইনাস মাইনাস কাটা যায়, মাইনাস মাইনাস কাটা যায়। আমি A2টাকে নিচে নিয়ে আসবো, B1টাকে উপরে পাঠিয়ে দিব। তাহলে খেয়াল করো তো কি থাকে, দেখো মাইনাস মাইনাস কাটা, A1 A2টাকে নিচে আনবো, B1টাকে উপরে পাঠাবো, তাহলে কি পড়ে থাকে, A1/A2 ইকুয়ালস টু B1/B2। এটাই কিন্তু শর্ত। এই দুইটা সমীকরণ, এই দুইটা সরল রেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে A1/A2 ইকুয়ালস টু B1/B2। এখন A1/A2 এটা আসলে কি, এক্সের সহগদ্বয়ের অনুপাত না? খেয়াল করো, এই সমীকরণটায় এক্সের সহগদ্বয়ের অনুপাত, তাই তো? এই সমীকরণটায় এক্সের সহগদ্বয়ের অনুপাত। আর B1/B2 সেটা কি, এই সমীকরণটায় ওয়াই এর সহগ দুইটার অনুপাত, তাই না? এই সমীকরণ দুইটায় ওয়াই এর সহগ দুইটার অনুপাত। তার মানে দুইটা সরল রেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের যেই দুটা সমীকরণ, সেখানে এক্স এর সহগদ্বয়ের অনুপাত আর ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত দুইটা সমান হবে। A1/A2 ইকুয়ালস টু B1/B2 হবে। বুঝাতে পারলাম? এখানে আরেকটা স্পেশাল কেস ঘটবে যদি এরকম হয়ে যায়, A1/A2 ইকুয়ালস টু B1/B2। এটা আমরা দেখলাম শর্ত, দুটা সরল রেখা সমান্তরাল হওয়ার শর্ত। এখন এটা যদি আবার C1/C2 এটাও হয়ে যায়, তাহলে একটা মজার কাহিনী ঘটবে। আমরা গত ক্লাসে দেখে আসছি না, যদি এই তিনটাই সমান হয়ে যায় তখন আসলে সরল রেখা দুইটা সেম হয়ে যায়, তারা আসলে একই সরল রেখা নির্দেশ করবে। এই যে তখন এই দুইটা সমীকরণ আসলে একই হয়ে যাবে, তারা একই সমীকরণকে প্রকাশ করবে। আর একটা সরল রেখা তার নিজের কিন্তু এমনিতেই সমান্তরাল, একটা সরল রেখা তার নিজের কিন্তু এমনিতেই সমান্তরাল। তো এইটা হলে রেখা দুইটা সমান্তরাল, তখন আসলে রেখা দুইটা থাকবে না, তখন রেখা একটাই হয়ে যাবে। কাহিনী বুঝছো? এটা একটা স্পেশাল কেস, আমরা নর্মালি এটাকে সমান্তরালের মধ্যে আনি না, বুঝছো? কারণ এখানে রেখা তো একটা। দুইটা আলাদা আলাদা রেখার ক্ষেত্রে আমরা বলি এই দুইটা রেখাদ্বয়, যে রেখাদ্বয় দুইটা রেখা কিন্তু সমান্তরাল হওয়ার শর্ত। আর এটা হলে রেখা দুইটা থাকে না, একটাই হয়ে যায়। কাহিনী বুঝছো? ঠিক আছে, তো গোলানো যাবে না। এটা হলে দুইটা রেখা কি একই হয়ে যায়, আর একটা রেখা তার নিজের তো সমান্তরাল হবেই। তো এটা হলেও সমান্তরাল দুইটা রেখা তুমি বলতে পারো, তখন আসলে দুইটা রেখা থাকে না, একটা রেখায় কনভার্ট হয়। আর অ্যাকচুয়াল শর্ত হচ্ছে এইটা, বুঝছি? এখান থেকে MCQ আসে, আমরা কিছু দেখে মুখস্থ রাখতে হবে কিন্তু একদম, অলরেডি মাথায় ঢুকে যাওয়ার কথা। আমাদের প্রথম এক্সাম্পল খেয়াল করো, কি বলছে, কে এর মান কত হলে এই সমীকরণ আর এই সমীকরণ রেখা দুইটা সমান্তরাল হবে। তো রেখা দুইটা সমান্তরাল হওয়ার শর্ত কি ছিল, এক্স এর সহগদ্বয়ের অনুপাত। এক্স এর সহগ কারা কারা আছে, 5 আর এখানে আছে 2। তো এক্স এর সহগদ্বয়ের অনুপাত 5/2 ইকুয়ালস টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত। আগে তুমি প্রথমটা নিছো, তো অনুপাতের ক্ষেত্রে উপরে সবসময় কি প্রথমটারটা থাকবে। ওয়াই এর সহগ হচ্ছে 4 আর ওখানে হচ্ছে কে, তো 4/k। তোমাকে কে এর ভ্যালু বের করতে বলছে, তুমি আর গুণন করে দাও, তাহলেই দেখবে কে এর ভ্যালু চলে আসছে। কে ইকুয়ালস টু 4 দুগুণে 8, 5 নিচে যাবে 8/5। এতটাই সহজ, ঠিক আছে? তোমার যদি MCQতে আসে তাহলে তো এতটুকুই করবে। আর সৃজনশীলের কতে আসলে কি, প্রশ্ন মতে এটা লিখে জাস্ট এতটুকু লিখে দেবা, তাইলেই হবে, এর বেশি কিছু লেখার দরকার নেই। এটা করো তো। আচ্ছা, এখানে আরেকটা অঙ্ক দিছিলাম, তো কই গেল? আচ্ছা, দেই নাই। ঠিক আছে, এরকম অঙ্ক আসলে নিশ্চয়ই পারা যাবে, তাই না? দুইটা রেখা সমান্তরাল হলে তোমাকে যদি কোনো একটা অজানা রাশির মান বের করতে বলে, খুব ইজিলি তুমি বের করে ফেলতে পারবে, তাই না? দুইটা রেখা সমান্তরাল হওয়া মানে কি, একটা শর্ত দেওয়া আছে, তাদের ঢালদ্বয় সমান, সেখান থেকে একটা অজানা রাশির মান খুব ইজিলি বের করা যায়। আচ্ছা, আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। সেটা হচ্ছে, খেয়াল করো, একটা রেখা, এই রেখার সমান্তরাল অপর যে কোনো রেখার সমীকরণ কি হবে? এই রেখার সমান্তরাল অপর যে কোনো রেখার সমীকরণ কি হবে? আচ্ছা, তুমি একটু বোঝার চেষ্টা করো তো। ধরো আমাদের এই রেখাটা হচ্ছে এইটা, এই যে সাদা রেখাটা, এই সাদা রেখাটার সমীকরণ তোমাকে দেওয়া আছে। এই সাদা রেখাটার সমীকরণ দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এখন এই সাদা রেখাটার সমান্তরাল কয়টা রেখা হওয়া সম্ভব বলো তো? এই সাদা রেখাটার সমান্তরাল কয়টা রেখা হওয়া সম্ভব? কোটি কোটি না? দাঁড়া, আমাকে একটু কালারগুলো চেঞ্জ করে দিতে হবে। এই সাদা রেখাটার সমান্তরাল রেখা কিন্তু কোটি কোটি হওয়া সম্ভব, তাই না? এই সাদা রেখাটার সমান্তরাল রেখা কিন্তু কোটি কোটি হওয়া সম্ভব, তাই তো?
এই তাদের সবার সমীকরণ কি হবে? দাঁড়া, আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। দেখো, এই সাদা রেখাটার সমান্তরাল রেখা কিন্তু কোটি কোটি হওয়া সম্ভব। তার মানে এইটার সমান্তরাল নির্দিষ্ট কোনো সরল রেখা কি তুমি পাবা না, কিন্তু এটা সমান্তরাল কিন্তু হাজার হাজার সরল রেখা পাওয়া যাবে, তাই না? আচ্ছা, এই কনসেপ্টটা ফার্স্টে বোঝো। এইটার সমান্তরাল হওয়া মানে কি তাদের ঢাল সেম হতে হবে না? সমান্তরাল হওয়া মানে কি তাদের ঢাল সেম হতে হবে। এখন একটা সরল রেখার সমীকরণে ঢাল আসলে কি দিয়ে নির্ধারিত হয়? ঢাল আসলে কি দিয়ে নির্ধারিত হয়? এক্স আর ওয়াই এর সহগ না, তাই তো? এই যে এই সরল রেখাটা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, এটার ঢাল কত? নেগেটিভ এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, তাই না? এ আর বি এর উপর নির্ভর করতেছে। তো তার সমান্তরাল যতগুলা রেখা হবে তাদের সবার ঢাল কি সেম হবে। তো ঢাল সেম মানে আমি যেটা করব, এ আর বি এর ভ্যালু ফিক্স করে দিলাম। কাহিনী বুঝছো? আমি এ আর বি এর ভ্যালু ফিক্স করে দিলাম। এ এক্স প্লাস বি ওয়াই প্লাস একটা কে এর ভ্যালু আমি জানি না। কে এর ভ্যালু যাই হোক না কেন, বলো তো, কে এর ভ্যালু যাই হোক না কেন, এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল হবে না? আর তাদের এ আর বি এর ভ্যালু তো সেম, এই দুইটার উপরেই কি ঢাল নির্ভর করে। বুঝাতে পারলাম? এখন এই যে কে এর ভ্যালু, এই ভ্যালুটা তুমি জানো না। কেন জানো না? কারণ এখানে তো একটা সরল রেখা না, এই সাদা সরল রেখাটার সমান্তরাল কিন্তু অনেকগুলা সরল রেখা, এক একটার জন্য কে এর ভ্যালু এক এক রকম হবে। ফর এক্সাম্পল, এটার জন্য ধরো কে এর ভ্যালু 0, এটার জন্য ধরো কে এর ভ্যালু 9, এটার জন্য ধরো কে এর ভ্যালু 10, এরকম। কাহিনী বুঝছো? এক একটার জন্য এক একটা রকম হবে। এই জন্যই কি আমাদের সমীকরণে একটা অজানা রাশি আছে। এটা তুমি এভাবেও চিন্তা করতে পারো, একটা সরল রেখার সমীকরণ বের করার জন্য কি দুইটা শর্ত লাগে না? এখানে তোমাকে কয়টা শর্ত দেওয়া আছে? এই রেখাটার সমান্তরাল একটা মাত্র শর্ত দেওয়া আছে, আরেকটা শর্ত কিন্তু দেওয়া নেই। এই জন্যই কি আমাদের সমীকরণে আরেকটা কি অজানা রাশি থেকে গেছে। এই অজানা রাশিটা বের করার জন্য আমাদের আরেকটা শর্ত কোশ্চেনে দেওয়া থাকতে হবে। কাহিনী বুঝছো? তো একটা সরল রেখার সমান্তরাল এরকম অসংখ্য সরল রেখা পাওয়া যায়। ওদের সবার সাধারণ সমীকরণ কি? এ এক্স প্লাস বিওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0, যেখানে কে এর ভ্যালু তুমি জানো না। এই কে এর ভ্যালু তুমি চেঞ্জ করে করে এই হলুদ সরল রেখাগুলোর সমীকরণ পেতে পারো। কে এর ভ্যালু বের করার জন্য তোমাকে কি দেওয়া থাকা লাগবে? আরেকটা শর্ত দেওয়া থাকা লাগবে। কোশ্চেনে শর্তটা দিয়ে দেয়। কেমন শর্ত? ফর এক্সাম্পল, তোমাকে বললো এরকম, এই সাদা রেখাটার সমান্তরাল এবং ধরো একটা বিন্দুগামী, একটা নির্দিষ্ট বিন্দুগামী, ধরো 2,1 বিন্দুগামী। তখন কিন্তু দুইটা শর্ত দেওয়া আছে আমাদের, এই রেখার সমান্তরাল এবং 2,1 বিন্দুগামী। তো এই রেখার সমান্তরাল, তাহলে সমীকরণ হবে এরকম। তুমি কে এর ভ্যালু এখনো জানো না, কে এর ভ্যালু কেমনে বের করবা? রেখাটা এই বিন্দু দিয়ে যাচ্ছে, তো এই বিন্দুর স্থানাঙ্ক এই সমীকরণকে সিদ্ধ করবে, সিদ্ধ করাই কে এর ভ্যালু বের করে আসতে পারবে। আশা করি কনসেপ্টটা বোঝা গেছে। এই কে এর তাৎপর্যটা বুঝছো তো? কে এর ভ্যালু অজানা, কারণ সরল রেখা তো অনেকগুলা, একটা না। এটার সমান্তরাল সরল রেখা কোটি কোটি হওয়া সম্ভব। তুমি যদি কে এর ভ্যালু ফিক্স করে দাও, তাহলে তো সরল রেখার সমীকরণটাও ফিক্স হয়ে গেল, তাই না? এখানে তো একটা সরল রেখা না, হাজার হাজার কোটি কোটি সরল রেখা। এই জন্যই কি কে এর ভ্যালু অজানা, এটা তুমি চেঞ্জ করতে পারবা। এটার ভ্যালু বের করার জন্য তোমাকে অন্য একটা শর্ত দেওয়া থাকা লাগবে। বুঝাতে পারলাম? একটা এক্সাম্পল করি, তাহলে এই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলছে, একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এই বিন্দু দিয়ে যায় এবং এই রেখাটার সমান্তরাল। দেখছো দুইটা শর্ত কিন্তু দেওয়া আছে। তুমি কি ধরতে পারতেছো দুইটা শর্ত? তুমি কি কোয়েশ্চেন থেকে দুইটা শর্ত ধরতে পারতেছো? এই রেখাটার সমান্তরাল, এইটা একটা শর্ত, আর হচ্ছে এই বিন্দুটা দিয়ে যায়। এই দুইটা শর্ত অ্যাপ্লাই করলেই কি আমাদের সমীকরণটা নিয়ে হয়ে যাবে আর কি। তো রিটেনে আসছে, তুমি কেমনে করবা? 2x প্লাস 11y মাইনাস 2 এভাবে লিখবা। 2x প্লাস 11y মাইনাস 2 ইকুয়ালস টু 0। এই রেখাটার সমান্তরাল সরল রেখার সমীকরণ হবে 2x প্লাস 11y প্লাস k ইকুয়ালস টু 0। বুঝছো? ভাষা কিন্তু লিখবা। এই সরল রেখাটার সমান্তরাল সরল রেখার সমীকরণ হবে 2x প্লাস 11y প্লাস k ইকুয়ালস টু 0। এখন আমাদের টার্গেট কি? কে এর ভ্যালুটা বের করা। এখন আমাদের টার্গেটটা হচ্ছে কে এর ভ্যালুটা বের করা। কে এর ভ্যালু কেমনে বের করবা? এই সমীকরণটাকে তুমি 1 নম্বর সমীকরণ দাও। 4, -3
1 নং সমীকরণের 1 নং রেখার উপরস্থ বিন্দু, তাই না? উপরস্থ বিন্দু, যেহেতু আমাদের সমীকরণটা কি সরল রেখাটা ওই বিন্দু দিয়ে যায়, তো উপরস্থ বিন্দু হওয়া মানে কি? এই বিন্দু স্থানাঙ্কটা আমাদের 1 নং সমীকরণকে সিদ্ধ করবে। তো তুমি যদি সিদ্ধ করাও তাহলে 1 নং থেকে কি পাও বলো তো? 1 নং সমীকরণকে এটা দিয়ে সিদ্ধ করাইছো, তাহলে 1 নং সমীকরণটা দাঁড়াবে x এর জায়গায় বসাবা 4, 2 × 4 প্লাস 11 × -3 প্লাস k = 0। কাহিনী বুঝে গেছে? এখান থেকে k এর ভ্যালু কত আসে বলো তো? 4 দুগুণে 8, তাই না? 4 দুগুণে 8, 8 - 33, 8 - 33 প্লাস k = 0। k এর ভ্যালু 25 আসে, তাই না? 8 - 33 হচ্ছে -25, ওপাশে গেলে k এর ভ্যালু কি 25 চলে আসে। এখন এই যে k এর ভ্যালুটা সেটা তুমি 1 নম্বর সমীকরণে বসায় দিবা, তাহলে কি আমাদের কাঙ্ক্ষিত সরল রেখাটার সমীকরণ পেয়ে যাবে। 1 নং সমীকরণে তুমি যদি k এর ভ্যালুটা বসায় দাও তাহলে 1 নং সমীকরণটা দাঁড়াবে 2x প্লাস 11y প্লাস 25 = 0। এই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত সরল রেখাটার সমীকরণ। বুঝছো তো এখানে কি কাহিনী হয়েছে? এই যে 2x প্লাস 11y এই পার্টটুকু তুমি কই থেকে আনছো? এইটার সমান্তরাল এই শর্তটা থেকে আনছো। কে এর ভ্যালু কেমনে আনছো? এই যে এই বিন্দু দিয়ে যায় সেটা অ্যাপ্লাই করছো, সেখান থেকে কে এর ভ্যালু চলে আসছে। বুঝাতে পারলাম? আশা করি বোঝা গেছে। ঠিক আছে, পরের অঙ্কটা খেয়াল করো তো। এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা, আচ্ছা এখানে মনে হয় একটু ভুল হয়েছে। এখানে 5x - 3y 7 +7 না -7 এটা নিয়েই তো গ্যাঞ্জাম হয়ে গেল। আচ্ছা ধরে নাও -7, ঠিক আছে? এখানে একটা -7। কোশ্চেনটা পড়ো। এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এই রেখা আর এই রেখার ছেদবিন্দু দিয়ে যায়। আচ্ছা এটা ছেদবিন্দু, টাইপিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে ছেদবিন্দু এবং এই রেখাটার সমান্তরাল। কোশ্চেনটা বোঝা গেছে? ঠিক আগেরটার মতোই না? আগেরটাই কি বলছে? এই রেখাটার সমান্তরাল আর এই বিন্দু দিয়ে যায়, এই রেখাটার সমান্তরাল এই বিন্দু দিয়ে যায়। এইবার এই রেখাটার সমান্তরাল এতটুকু পুরোপুরি সেম, বিন্দুটা ডিরেক্টলি দেওয়া নাই, বিন্দুটা সরাসরি কোশ্চেনে দেওয়া আছে না, কিন্তু তোমাকে বলছে এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায়, এখন এই দুইটা রেখার ছেদবিন্দু বের করা তুমি শিখছো না? বাচ্চাদের কাজ, দুটো সমাধান করে দিলেই হয়। তো দেখো তো আমাদের যেই দুইটা রেখা 5x - 3y - 7 = 0, এটা একটা সরল রেখা, আরেকটা হচ্ছে 4x + y - 9 = 0। তুমি কি করবা? এই দুইটা রেখার ছেদবিন্দু নিয়ে আসবা। কেমনে নিয়ে আসবা? সমাধান করবা। ঠিক আছে, রিটেনে আসলে হাতে হাতে সমাধান করবা, প্রতিস্থাপন অপনয়ন দিয়ে, পাশাপাশি ক্যালকুলেটর দিয়ে একবার চেক করে দেখবে। আমি ক্যালকুলেটর দিয়ে একবারে চেক করে দেখি। 5 3 7, তাই না? 5 3 5 - 3 আর ওদিকে হচ্ছে 7, পরে থাকবে 4 1 9 2,1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রেখা আর তাদের রেখা। তো তাদের ছেদবিন্দু দিয়ে যাবে। তো 1 ও 2 সমাধান করে পাই, তুমি অপনয়ন পদ্ধতি দিয়ে করবা, প্রতিস্থাপন বা অপনয়ন। 1 ও 2 সমাধান করে পাই আমাদের যেই ছেদবিন্দু তার স্থানাঙ্ক হচ্ছে 2,1, ঠিক আছে? এখন কি 2,1 বিন্দু দিয়ে যায় এবং ওই রেখাটার সমান্তরাল, পারবা না বলো তো? এই যে এই রেখাটার সমান্তরাল, তার মানে কি হবে? 13x - y + k = 0, তাই তো? কে এর ভ্যালু বের করা লাগবে। কেমনে বের করবা? এই বিন্দুটা দিয়ে এই সমীকরণটা সিদ্ধ করাবা, সেখান থেকে কে এর ভ্যালু চলে আসবে। বুঝাতে পারলাম? তো এটা সবাই করে আমাকে প্রথম কমেন্টের রিপ্লাই অ্যান্সারটা জানাবে, এটার অ্যান্সার কি হবে। ওকে, ঠিক আছে। এখন একটা এমসিকিউ হ্যাক্স দেখব। তো এটা শুধু এমসিকিউতে তুমি অ্যাপ্লাই করতে পারবা। আমাদের একটা সরল রেখা
আমাদের একটা সরল রেখা, এই সাদা সরল রেখা, এটা ধরো সাদা সরল রেখা, এইটার সমীকরণ দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এখন আমি তোমাকে বললাম এইটার সমান্তরাল এবং আলফা কমা বিটা বিন্দুগামী, এইটার সমান্তরাল এবং আলফা কমা বিটা বিন্দুগামী যেই রেখাটা পাওয়া যাবে তার সমীকরণ কি হবে? কোশ্চেনটা বুঝছো? এইটার সমান্তরাল এবং আলফা কমা বিটা বিন্দুগামী যেই রেখাটা, অর্থাৎ এইটা। এখানে কিন্তু দুইটা শর্ত দেওয়া আছে, এইটার সমান্তরাল এবং একটা বিন্দুগামী। আমরা বের করার চেষ্টা করি। তো আমাদের হলুদ রেখাটার সমীকরণ কি হবে? এটার সমান্তরাল এবং তার মানে কি ax প্লাস by প্লাস k ইকুয়ালস টু 0। আমি k এর ভ্যালু জানি না, কিন্তু এটা আলফা কমা বিটা বিন্দুগামী। তো আলফা কমা বিটা বিন্দু দিয়ে যদি যায়, আলফা কমা বিটা বিন্দুটা কি এটাকে সিদ্ধ করবে, a আলফা প্লাস b বিটা প্লাস k ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমাদের নেগেটিভ k এর ভ্যালু কি আসে বলো তো? a আলফা প্লাস b বিটা না, আমি কেটাকে জাস্ট এক পাশে নিয়ে গেছি, কেটাকে ডান পাশে নিয়ে গেছি, তাহলে কি নেগেটিভ k ইকুয়ালস টু a আলফা প্লাস b বিটা। তাহলে আমাদের এই সমীকরণটা কি দাঁড়ায় বলো তো? কেটাকে তুমি যদি রাইট সাইডে নিয়ে যাও, রাইট সাইডে মাইনাস কে থাকে না, তাহলে আমাদের সমীকরণটা এরকম দাঁড়ায় না, ax প্লাস by ইকুয়ালস টু মাইনাস কে। মাইনাস কে এর ভ্যালু মাত্র বের করলাম, তো আমাদের সমীকরণটা কি দাঁড়ায়? ax প্লাস by মাইনাস কে এর ভ্যালু কত? a আলফা প্লাস b বিটা। এই জিনিসটা তুমি চাইলে মেমোরাইজ করতে পারো। কিভাবে মনে রাখবে আমি তোমাকে বলতেছি। এই রেখাটার সমান্তরাল এবং আলফা কমা বিটা বিন্দুগামী। তো এই রেখাটা সমান্তরাল, তার মানে ax প্লাস by, এই পার্টটুকু সেম হবে না বলো তো? এই পার্টটুকু তুমি ফার্স্টে লিখে ফেলবা, ax প্লাস by, এই পার্টটুকু তুমি এই যে লিখে ফেলছো, এই যে খেয়াল করো ax প্লাস by। রাইট সাইডে কি করবা? এই জিনিসটাই লিখবা, যেই বিন্দু দিয়ে যাচ্ছে সেটার ভুজার কোটি x আর y এর জায়গায় বসা দিবা। কাহিনী বুঝছো? এই রেখাটার সমান্তরাল, তো ax প্লাস by এখানে লিখে ফেলবা। রাইট সাইডে সেম জিনিসটা হবে, x আর y এর জায়গায় কি যে বিন্দু দিয়ে যাচ্ছে তার ভুজার কোটি। এটা মনে রাখলে ধুমধারাক্কা অঙ্ক সলভ করা যায়। আমি যদি তোমাদের দেখাই, দেখো তো, এটা আমরা করে আসছি একটু আগেই। এটা একটু দেখো আগে, এটা একটু মেমোরাইজ করার চেষ্টা করো, এটা এমসিকিউ তো অনেক কাজে দিবে। ওকে, ঠিক আছে। এই যে এই অঙ্কটা আমরা মাত্র করে আসছি না বলো তো? এই অঙ্কটা কিন্তু আমরা মাত্র করে আসছি। তো এমসিকিউতে আসলে অত কিছু করার দরকার নেই, কিংবা অ্যাডমিশন টেস্টে আসলে তুমি রিটার্নও এটা অ্যাপ্লাই করতে পারো। দেখো, এটার সমান্তরাল না, এই যে এটার সমান্তরাল, তার মানে এই জিনিসটা তুমি সরাসরি লিখে দিবা, 2x প্লাস 11y। আর রাইট সাইডে কি করবা? এই জিনিসটাই লিখবা, x আর y এর জায়গায় যেই বিন্দু দিয়ে যায়, x আর y এর জায়গায় যেই বিন্দু দিয়ে যায় তার ভুজার কোটি বসায় দিবা। তার মানে 2 ইন্টু x এর জায়গায় বসাবো ওইটার ভুজ, প্লাস 11 ইন্টু y এর জায়গায় বসাবো ওইটার কোটি। শেষ, এটাই উত্তর। হিসাব করো, 8 মাইনাস 33, তার মানে কত? নেগেটিভ 25। এটা আসলে আলাদা কোনো শর্টকাট না, আমাদের ডিটেলস যেই প্রসেসটা ওটাকেই আমরা ফর্মুলা হিসেবে মনে রাখতেছি। কাহিনীটা বোঝা গেছে তো? ঠিক আছে, আচ্ছা আমরা এর পরের অঙ্কে যাচ্ছি। সুন্দর একটা অঙ্ক, তোমরা সবাই একটু ট্রাই করো, নিজেরা ফার্স্টে ট্রাই করবা। আমি এটা এমসিকিউ দিয়ে করে দিব, তোমরা রিটেন প্রসেসে করবা। আমরা মাত্র যেই হ্যাক্সটা শিখছি, এমসিকিউ হ্যাক্স, আমি এটা দিয়ে করে দিব, কিন্তু তোমরা রিটেন প্রসেসে করবা। দেখো কি বলছে। কোন সামান্তরিকের সন্নিহিত বাহু দুইটা হচ্ছে এইটা, সন্নিহিত বাহু, তার মানে এই যে তুমি এইটা আর এটা চিন্তা করতে পারো। এই দুইটা বাহুর সমীকরণ দেওয়া আছে। অপর বাহু দুইটা 2,3 বিন্দুতে ছেদ করে। অপর যেই বাহু দুইটা তারা 2,3 এই বিন্দুতে ছেদ করে, 2,3 এই বিন্দুতে ছেদ করে। তোমাকে অপর যেই বাহু দুইটা, অর্থাৎ এই বেচারা আর এই বেচারা, তাদের সমীকরণ বের করতে বলছে। একটু চিন্তা করো, এটা কিন্তু একটা সামান্তরিক, তাই না? সামান্তরিকের কি কি দেওয়া আছে? সন্নিহিত বাহু দুইটা দেওয়া আছে, 2x প্লাস 3y মাইনাস 8 ইকুয়ালস টু 0, আর x প্লাস 2y মাইনাস 5। এটা এমনি লিখি, x প্লাস 2y মাইনাস 5 ইকুয়ালস টু 0। এই দুটা সমীকরণ দেওয়া আছে, পারবা না একটু চেষ্টা করলেই? সামান্তরিকের বিপরীত বাহুগুলা সমান্তরাল, তো এইটার সমীকরণ কি হবে?
এটার সমান্তরাল এবং 2,3 বিন্দুগামী, তাই না? পারবা না? এই অঙ্কের অর্ধেকটা অঙ্ক কিন্তু করে আসছো আগেই, তাই না? আবার এটার সমীকরণ কী হবে? এটার সমান্তরাল এবং ওই বিন্দুগামী। তো ডিটেলস প্রসেসে তোমরা করে নিও। আমি প্রথমত এমসিকিউ প্রসেসে করে দিচ্ছি। এটা ধরো আমাদের 1 নং রেখাটা, এটা ধরো আমাদের 2 নং রেখাটা। তো আমাদের 1 নং রেখার যেই সমীকরণটা, আমাদের 1 নম্বর যেই রেখা তার সমীকরণ কি হবে? 1 নম্বর রেখাটা এইটার সমান্তরাল, তো x + 2y। রিটেন প্রসেসে করলে কি করতে? প্লাস কে দিবা, তারপর ওই বিন্দু দিয়ে যাই সিদ্ধ করে কে এর ভ্যালু আনবা। আমি এমসিকিউতে করে দিচ্ছি, রিটেন প্রসেস তোমরা সবাই এখন পারবা। তো x + 2y, রাইট সাইডে কি হবে? ভুজার কোটির জায়গায় ওই দুটা বসে যাবে। তো x এর জায়গায় বসবে 2 আর y এর জায়গায় বসবে কি? 3। ঠিক আছে, y এর জায়গায় বসবে 3। ঠিক আছে, 1 নাম্বারটা শেষ। এবার 2 নাম্বারটা সমীকরণ কি হবে? এটা সমান্তরাল, তাই না? তো 2x + 3y, 2x + 3y, রাইট সাইডে কি? ভুজার কোটির জায়গায় 2 আর 3 বসে যাবে। তো ভুজের জায়গায় বসবে 2, কোটির জায়গায় কত বসবে? 3। শেষ। এমসিকিউ প্রসেসে দেখালাম, বাট তোমরা রিটেন প্রসেসে করবা। বোঝা গেল? ওকে। তো এর মাধ্যমে আমাদের সমান্তরাল সরল রেখা এই কনসেপ্টটা শেষ। কাহিনী তো বুঝছো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে মাঝে মাঝে। আমরা এখন পরবর্তী কনসেপ্টে যাচ্ছি, বুঝতেই পারতেছো কি হবে? লম্ব সরল রেখা। আমাদের এখনকার কনসেপ্ট হচ্ছে লম্ব সরল রেখা। তো দুইটা সরল রেখা লম্ব হওয়ার শর্ত কি? সমান্তরাল হওয়ার শর্ত তো আমরা দেখছি, এবার লম্ব হওয়ার শর্ত দেখি। এখানে খেয়াল করো, আমাদের আকাশী কালারের যে দুইটা রেখা আছে, অর্থাৎ এই যে এই বেচারা আর ও, তারা দুইজন একে অপরের উপর লম্ব। আমরা অনেকটা দেখতে পারতেছি। এখন তাদের লম্ব হওয়ার শর্তটা আমরা বাইর করব। ধরি আমাদের প্রথম যেই রেখাটা, সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করে। এই কোণটা হচ্ছে থিটা, তার মানে এই কোণটাও কত হবে? খেয়াল করো তো, থিটা না? আমাদের যেই ডটেড সাদা লাইনটা আছে সেটা এক্স অক্ষের সমান্তরাল। তো এটা থিটা হলে এটাও কি থিটা। আচ্ছা, এখন তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই যে এই কোণটা খেয়াল করো তো, এটাই তো তাদের মধ্যবর্তী কোণ। এই কোণটা কত? 90। এই কোণটা তোমাকে দেওয়া আছে 90। তো এটা 90, এটা হচ্ছে 90। এখন এই যে রেখাটা সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করবে? এই বড় কোণটা না? খেয়াল করো, এটা না? এইটা আর এটা কিন্তু সমান, অনুরূপ কোণ হিসাবে। বুঝাতে পারলাম তো? তার মানে আমাদের এই পাশের যে রেখাটা, সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করলো? 90 + থিটা। তো আমি ধরে নিলাম আমাদের প্রথমটার ঢাল হচ্ছে m1, দ্বিতীয়টার ঢাল হচ্ছে m2। তো প্রথমটার ঢাল কত হবে বলো তো? tan থিটা, তাই না? আমাদের প্রথমটার ঢাল হচ্ছে tan থিটা বসায় দিছি। দ্বিতীয়টার ঢাল কি হবে? দ্বিতীয় রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ তৈরি করে তার tan, সেই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করতেছে? 90 + থিটা, তাই না? 90 + থিটা। তার মানে তার ঢাল কত? tan 90 + থিটা। বুঝাতে পারলাম? এটাকে একটু সিম্পলিফাই করতে পারো, tan 90 + থিটা। তো ট্যানটা কি কট হয়ে যাবে না? আর দ্বিতীয় কোয়াড্রেন্ট খেয়াল করো, 90 + থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান কি নেগেটিভ। তো যেটা হয়ে যাবে সেটা হচ্ছে নেগেটিভ কট থিটা। এখন এই দুইটা ঢাল তুমি যদি গুণ করো m1 × m2, m1 × m2, সেটা কি হয়? tan থিটা × cot থিটা। tan থিটা × cot থিটা। ঠিক আছে, -cot থিটা কি লেখা যায়? -1/tan থিটা। বুঝাতে পারলাম? জাস্ট উল্টায় দিবা, tan থিটা -1/tan থিটা। cot থিটাকে জাস্ট উল্টায় দিছি, tan থিটা কাটা পরে থাকে হচ্ছে -1।
তার মানে দুইটা রেখা যদি লম্ব হয় তাদের ঢালদ্বয়ের গুণফল কত? -1। মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট একটা শর্ত। এখান থেকে 100% প্রশ্ন আসবে, 100% গ্যারান্টেড, তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন। দুইটা সরল রেখা যদি লম্ব হয় তখন তাদের ঢালদ্বয়ের গুণফল কি? -1 হয়। প্রমাণটা বোঝা গেছে, একদমই সহজ। তুমি যা জাস্ট ঢাল দুইটা বের করছো, গুণ করছো। মনে রাখবা, এখানে একটা স্টার্ট দিয়ে দিই, এটা অনেক গুরুত্বপূর্ণ। দুটা সরল রেখা লম্ব হলে তাদের ঢালদ্বয়ের গুণফল কত? -1। আচ্ছা, এটা তো চিত্র থেকে দেখলাম, এবার সমীকরণ থেকে শর্ত টানার চেষ্টা করি। সমীকরণ থেকে শর্ত টানার চেষ্টা করি। এই যে দুইটা রেখা, তোমাকে দুইটা রেখার সমীকরণ দেওয়া আছে। এই দুইটা রেখা লম্ব হওয়ার শর্ত আমরা মাত্রই দেখে আসছি। শর্তটা কি? তাদের ঢালদ্বয়ের গুণফল -1। তো ঢালদ্বয় যদি গুণ করো তাহলে কি হয়? m1 ইন্টু m2 ইকুয়ালস টু -1। তো প্রথম সরল রেখাটার ঢাল হচ্ছে m1। ঢাল জানি কেমনে বের করে? নেগেটিভ x এর সহগ বাই y এর সহগ। দ্বিতীয় রেখাটার ঢাল কি হবে? সেম ভাবে, নেগেটিভ x এর সহগ বাই y এর সহগ। এই দুইটা গুণ করলে কত পাইছো? -1। বুঝতে পারলাম? মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যাবে। তাহলে উপরে পড়ে থাকবে a1 a2, উপরে পড়ে থাকবে a1 a2, তাই না? আমাদের উপরে পড়ে থাকতেছে a1 a2, আর নিচে b1 b2। এটাকে যদি রাইট সাইডের -1 এর সাথে গুণ করো তাহলে কি পাবা? নেগেটিভ b1 b2 না? এক পাশে নিয়ে আসলে কি হয়ে যায়? a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু 0। কাহিনী বুঝছো? দুইটা সরল রেখা সমীকরণ তোমাকে দেওয়া আছে। তারা যদি পরস্পর লম্ব হয়, শর্ত কি? a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু 0। কি করছো বলো তো? x এর সহগ দুইটা গুণ করছো, y এর সহগ দুইটা গুণ করছো, গুণ করে যোগ করে 0 পাইছো। a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু 0। দুইটা সরল রেখা লম্ব হওয়ার শর্ত হচ্ছে এইটা। এখানে 3টা স্টার দাও, এখান থেকে কোয়েশ্চেন আসবেই, এই ফর্মুলাটা থেকে কোয়েশ্চেন আসবেই 100%। তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, অ্যাডমিশন টেস্টে যে কতবার আসছে কোয়েশ্চেন ব্যাংক খুললেই দেখতে পারবে। আর বোর্ডের এমসিকিউতে এখান থেকে একটা প্রশ্ন থাকবে। ওকে, তো আমরা কিছু অঙ্ক দেখো কি বলছে। কে এর মান কত হলে এই রেখা দুইটা পরস্পর লম্ব হবে? তো লম্ব হওয়ার শর্ত কি? a1 a2, তাই না? a1 a2 2 ইন্টু 3 প্লাস b1 b2। b1 এর ভ্যালু কত এখানে? -1, কিন্তু b1 b2, ঠিক আছে? তো মাইনাস a1 a2 প্লাস b1 b2, তাই না? -1 ইন্টু k ইকুয়ালস টু 0। বুঝতে পারলাম? তো এখান থেকে k এর ভ্যালু কত চলে আসে? আমাদের k এর ভ্যালু কত? 6 আসছে। ঠিক আছে, পরবর্তী অঙ্ক এটা তোমরা করবা। এটার জন্য তোমাদের সময় হচ্ছে 45 সেকেন্ড। এটা করে প্রথম কমেন্টে রিপ্লাই অ্যান্সারটা জানবা। 45 সেকেন্ড লাগবে না, আসলে 40 সেকেন্ড ইনাফ। তো যারা করছো প্রথম কমেন্টে রিপ্লাই অ্যান্সারটা জানাবে। এটা কিন্তু একদমই সহজ, খেয়াল করো। 3 ইন্টু 2 a1 a2, তাই না? 3 ইন্টু 2 b1 কত? -4, b2 কত? k। তো -4k ইকুয়ালস টু 0। তো k এর ভ্যালু কত আসবে বলো তো? 4k ইকুয়ালস টু 6, k এর ভ্যালু হচ্ছে 6/4 বা 3/2। আমাদের k এর ভ্যালু হচ্ছে 3/2। বুঝাতে পারলাম? ঠিক আছে, তো আমরা এখন আমাদের পরবর্তী কনসেপ্টে যাচ্ছি, ওই সমান্তরাল সরল রেখার মতোই। খেয়াল করো, এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ, এখন খেয়াল করো তো, ধরো আমাদের এই সাদা রেখাটা হচ্ছে এই রেখাটা, যেটা তোমাকে কোয়েশ্চেনে দেওয়া আছে। আমাদের সাদা রেখাটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এখন এইটার উপর লম্ব রেখা কয়টা হওয়া সম্ভব বলো তো?
এইটার উপর লম্ব রেখা, এটার উপর লম্ব এরকম কিন্তু কোটি কোটি রেখা সম্ভব, তাই না? এটার উপর লম্ব এরকম কিন্তু কোটি কোটি রেখা সম্ভব। বুঝাতে পারলাম? তার মানে বুঝতেছ, এইটার উপর লম্ব এরকম কোনো নির্দিষ্ট সরল রেখা পাওয়া সম্ভব না। তার মানে এই সবগুলোর সমীকরণ আমাকে বের করতে হবে, তার মানে ওই সমীকরণে একটা অজানা রাশি থাকবে। বুঝাতে পারলাম? তো শর্তটা কি? এইটার উপরে লম্ব, খেয়াল করো, এই যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, এইটার উপরে লম্ব। এইটার উপরে লম্ব মানে ঢাল দ্বয়ের গুণফল -1 হইতে হবে। এখন একটা সরল রেখার ঢাল আসলে কন্ট্রোল করে কারা? ঢাল কন্ট্রোল করে কিন্তু এই যে এ আর বি, তাই না? তো আমাকে কোনোভাবে এই এ আর বি এর উপর একটা শর্ত দিতে হবে যাতে করে A1 A2 প্লাস B1 B2 কি 0 হয়। এটাই কিন্তু লম্ব হওয়ার শর্ত ছিল। তো তুমি যেটা করবা, এরকম একটা শর্ত, এক্স এর সহগ আর ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ করবা, এক্স এর সহগ আর ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ করে দিবা। মানে কাহিনীটা বুঝছো? আমি তোমাকে বলতেছি, আগে একটু লিখে দেখাই। খেয়াল করো, ওয়াই এর সহগ যাবে এক্স এর জায়গায়, তার মানে এখানে থাকবে হচ্ছে বি এক্স, আর এক্স এর সহগ যাবে ওয়াই এর জায়গায় এ ওয়াই, আর মাঝখানের চিহ্নটা উল্টায় দিবা। মাঝখানের চিহ্ন প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে কি প্লাস হবে। বুঝাতে পারলাম? প্লাস কে ইকুয়ালস টু 0। এখন দেখো, এই যে দুইটা সমীকরণ তারা কিন্তু লম্ব, ঢাল দিয়ে গুণ করে ওই যে A1 A2, A1 A2 কত? এই দুইটার গুণফলই তো A1 A2, তাই না? খেয়াল করো, এই যে এই দুইটার গুণফলই কিন্তু A1 A2, সেটা কত হয়? AB। আর এই দুইটার গুণফল কি? B1 B2, সেটা কত? মাইনাস AB হয়, তাই না? তো তাদের ক্ষেত্রে AB মাইনাস AB, এটাই কিন্তু A1 A2 প্লাস B1 B2। এই ভ্যালুটা কি 0 আসতেছে না? তার মানে কি তারা পরস্পর লম্ব, তারা পরস্পর লম্ব। এখানে তুমি কে এর ভ্যালুটা এখনো জানো না। কেন জানো না? কারণ এখানে তো সরল রেখা একটা না, এটার উপর লম্ব এরকম কোটি কোটি সরল রেখা সম্ভব, অসংখ্য সরল রেখা সম্ভব। এদের এক একজনের জন্য কে এর ভ্যালু এক এক রকম। ধরো এটার জন্য কে এর ভ্যালু যদি আন্দাজে একটা ধরো 9, এটার জন্য 100, এটার জন্য 200, আন্দাজে এরকম। বুঝছো? তো কে এর ভ্যালু বের করার জন্য আমাকে আরেকটা শর্ত দেওয়া থাকা লাগবে কোয়েশ্চেনে, ওই সমান্তরাল সরল রেখার মধ্যেই। কেমন শর্ত দেওয়া থাকতে পারে? ধরো বলতে পারে যে এটার উপরে লম্ব এবং আলফা কমা বিটা বিন্দুগামী। তাইলে তুমি কি করবা? আলফা কমা বিটা বিন্দুটা দিয়ে ওই সমীকরণটাকে সিদ্ধ করাবা, এই যে এটাকে সিদ্ধ করাবা, সেখান থেকে কে এর ভ্যালুটা বের হয়ে যাবে। এখন এই ব্যাপারটা আরেকবার একটু বুঝাও, এই ব্যাপারটা আরেকবার একটু বুঝাও। আমি এখানে কি করছি? এক্স এর সহগ আর ওয়াই এর সহগ তাদেরকে ইন্টারচেঞ্জ করছি। এ গেছে বি এর জায়গায়, বি গেছে এর জায়গায়, এবং মাঝখানের চিহ্নটা উল্টায় দিছি। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে এটা আর একটু ভালো করে তুমি বুঝতে পারবা। এতটুকু তো বোঝা গেছে, তাই না? এতটুকু বোঝা গেছে। আমি এগুলো আপাতত মুছে দিচ্ছি, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এটাও মুছে দিলাম, আর এটা। ওকে, এখন আমি কিছু এক্সাম্পল দেখাই, তাহলে তুমি ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারবা। ধরো এরকম 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়ালস টু 0। এটার উপর লম্ব রেখার সমীকরণ কি হবে? তুমি কি করবা? এক্স এর সহগ আর ওয়াই এর সহগ তাদেরকে ইন্টারচেঞ্জ করবা, তাদেরকে ইন্টারচেঞ্জ করবা, আর মাঝখানের চিহ্নটা উল্টায় দিবা। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে কি প্লাস হবে। তো তুমি যদি ইন্টারচেঞ্জ করো তাহলে কি থাকে? 3x, এখানে থাকে 2y প্লাস কে, কে এর ভ্যালু তুমি জানো না, আর মাঝখানের চিহ্নটা পজিটিভ ছিল নেগেটিভ হয়ে গেছে, ইকুয়ালস টু 0। বুঝছো? তুমি আবার রিচেক করতে পারো। সাজেশন হচ্ছে, আমার সাজেশন হচ্ছে রিচেক করা, যে A1 A2 প্লাস B1 B2 যোগ করলে 0 হয় কিনা। পজিটিভ 6, নেগেটিভ 6 যোগ করলে 0 হয়। আমি প্রথম এভাবে চেক করতাম। তুমি বের করবা, তারপর আবার একটু রিচেক দিবা যে A1 A2 প্লাস B1 B2 যোগ করলে 0 হয় কিনা। আচ্ছা, আরেকটা দেখাই। ধরো 2x মাইনাস 3y প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন কি হবে? এই যে খেয়াল করো, এক্স এর সাথে যেটা আছে আর ওয়াই এর সাথে যেটা আছে, মাঝখানের চিহ্নটা চেঞ্জ করবা না। কাহিনী বুঝছো? ওদের মাঝখানে যে আছে ওরে চেঞ্জ করবা না, ওরে এই 3 এর সাথে নিয়ে যাও না। বুঝতে পারলাম? এক্স আর ওয়াই এর মাঝখানের যে চিহ্নটা, ওই চিহ্নটা আলাদাভাবে রাখবা। ওকে, ওই 3 এর সাথে নিতে যাও না, ইন্টারচেঞ্জ করো। তাহলে কি হয়? নিয়েও আসলে করা যায় 3x 2y
মাঝখানের চিহ্নটা নেগেটিভ পজিটিভ বানায় দাও, প্লাস 1 ইকুয়াস টু 0 প্লাস কে ইকুয়াস টু 0। কে এর ভ্যালু তুমি জানো না, ওইটা জানার জন্য আরেকটা শর্ত লাগবে। তুমি আবার রিচেক করো, 3 দুগুণে 6 মাইনাস 6 0 হচ্ছে। ফাইনাল আরেকটা দিই, ফাইনাল আরেকটা মাইনাস থ্রাইস এক্স প্লাস মাইনাস থ্রাইস এক্স প্লাস টুয়াইস ওয়াই প্লাস 1 ইকুয়াস টু 0। এবার কি করবা, এ আর বি চেঞ্জ করবা। আমি বলছি কি মাঝখানের চিহ্নটাকে তুমি কোনো জিনিসের সাথে ধরবা না, বাট এই জিনিসটাকে কিন্তু তুমি এক্সের সাথে ধরবা, এ এর সাথে ধরবা, বুঝছো? এটা এক্সের সহগ আর ওয়াই এর এখানে আছে হচ্ছে প্লাস 2। এই দুইটা ইন্টারচেঞ্জ করবা, এই দুইটা ইন্টারচেঞ্জ করবা, মাঝখানের চিহ্নটা চেঞ্জ করে দিবা। তো কাহিনী কি হয় খেয়াল করো তো, টুয়াইস এক্স এখানে আসবে, মাঝখানের চিহ্নটা নেগেটিভ করে দিছ, নেগেটিভ 3 ওইখানে চলে যাবে না, বুঝছো? টুয়াইস এক্স এখানে আসছে, নেগেটিভ 3টা কি ওয়াইয়ের সহগে যাবে, আর মাঝখানের চিহ্নটা কি অলরেডি নেগেটিভ, তো এখানে নেগেটিভ 3y আসবে, তাই না? প্লাস কে ইকুয়াস টু 0, তাই তো? তুমি যদি বুদ্ধিমান হও এই নেগেটিভে কি আগেই তুমি পজিটিভ বানিয়ে দিবা, মানে পজিটিভ থ্রাইস ওয়াই প্লাস কে ইকুয়াস টু 0। গুণ করে দেখো, মাইনাস 6 যোগ করলে কি 0 হয়। বোঝা তো গেল পুরো ব্যাপারটা, তাই না? এখানে আমরা 3টা পেয়ার বানাইছি, এই একটা পেয়ার, এই একটা পেয়ার, এই হচ্ছে আর একটা পেয়ার। তো তুমি যেটা করবা, এক্স আর ওয়াই তাদের সহগ দুইটা ইন্টারচেঞ্জ করবা, মাঝখানের চিহ্নটা নেগেটিভ করে দিবা, মানে পজিটিভ থাকলে নেগেটিভ করবা, নেগেটিভ থাকলে পজিটিভ করবা, উল্টায় দিবা আর কি। তারপর আবার একটু রিচেক করবা যে a1 a2 প্লাস b1 b2 এটা 0 হয় কিনা, বুঝতে পারলাম? মানে অ্যাকুরেট হওয়ার জন্য। ঠিক আছে, কে এর ভ্যালু কিন্তু আমরা জানি না, কে এর ভ্যালু জানার জন্য কি আরেকটা শর্ত লাগবে। শর্ত নানাভাবে দেওয়া থাকতে পারে, আমরা কিছু অঙ্ক করি তাহলে বুঝতে পারবা। এই যে দেখো, একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যেটা এই বিন্দু দিয়ে যায় এবং এই রেখাটার উপর লম্ব। শর্ত দেখছো, এই যে এইটার উপরে লম্ব, এইটা দিয়ে কিন্তু তুমি সমীকরণ বের করতে পারো না, কারণ এইটার উপরে লম্ব এরকম রেখা কোটি কোটি হওয়া সম্ভব। কোটি কোটি রেখার সমীকরণ স্পেসিফিক কোনো সমীকরণ হয় না, ওদের সমীকরণে অজানা রাশি থেকে যায়। কে থেকে যায়? স্পেসিফিক কোনো সমীকরণ বের করার জন্য কি আমাদের আরেকটা শর্ত দেওয়া আছে, এই বিন্দু দিয়ে যাচ্ছে। বোঝা গেল? তো তুমি ফার্স্টে কি লিখবা, ওই সমান্তরালের মতোই টুয়াইস এক্স প্লাস 11y, টুয়াইস এক্স প্লাস 11y মাইনাস 2 ইকুয়াস টু 0। এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ, এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ হবে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ করবা, এক্স এর সহগ আর ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ করবা, 11x টুয়াইস ওয়াই, মাঝখানের চিহ্নটা উল্টায় দিবা, প্লাস কে ইকুয়াস টু 0। এতটুকু লিখে ফেললাম। এবার তুমি এনশিওর হওয়ার জন্য আবার একটু চেক করতে পারো, 11 দুগুণে 22 মাইনাস 22 যোগ করলে 0 হয়, তার মানে তারা আসলেই কি লম্ব। এখন কে এর ভ্যালুটা বের করা লাগবে, কেমনে বের করবা? সেটার জন্য একটা শর্ত দেওয়া আছে, এই বিন্দুগামী, তাই না? তো 1 নং রেখাটি, আমাদের 1 নং রেখাটি 4,-3 বিন্দুগামী, তাই না? বিন্দুগামী, তার মানে এই বিন্দুটা 1 নং রেখার সমীকরণকে সিদ্ধ করবে। তো এটাকে যদি সিদ্ধ করাও, আমাদের 1 নং যে সমীকরণটা সেটা দাঁড়ায়, এটা দিয়ে সিদ্ধ করো, এক্স এর জায়গায় বসাবা 4, তো 11 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু মাইনাস 3 প্লাস কে ইকুয়াস টু 0। কত আসে বলো তো? 4 11 44, 44 প্লাস 6 50 প্লাস কে ইকুয়াস টু 0। এখান থেকে আমাদের কে এর ভ্যালু কত? নেগেটিভ 50 চলে আসে। কে এর ভ্যালুটা 1 নং সমীকরণে বসাবা, তাহলে আমাদের 1 নং সমীকরণটা যেটা দাঁড়ায় সেটাই কি কাঙ্ক্ষিত সরল রেখার সমীকরণ, 11x মাইনাস টুয়াইস ওয়াই মাইনাস 50 ইকুয়াস টু 0। বুঝছ সবাই? এটার উপরে লম্ব এবং এই বিন্দু দিয়ে যায়, দুইটা শর্ত, সেখান থেকেই আমি সরল রেখার সমীকরণটা নিয়ে আসছি। আশা করি পুরো কনসেপ্টটা বোঝা গেছে। ওই সমান্তরাল সরল রেখার মতোই, বুঝছো? সমান্তরাল সরল রেখার মতোই। পরেরটা পারবা না? কোয়েশ্চেনটা পড়ো তো, কোয়েশ্চেনটা পড়ো কি বলছে।
এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায়, এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায় এবং প্রথম উক্ত রেখার উপরে লম্ব। পুরাপুরি আগের অঙ্কটার মতোই না, একটু জাস্ট ঘুরায় দিছে। এই রেখাটার উপরে লম্ব, খেয়াল করো, আমাদের থ্রাইস এক্স প্লাস টুয়াইস ওয়াই ইকুয়ালস টু 9, এই রেখাটার উপরে লম্ব। আরেকটা বিন্দু দেওয়া থাকলেই কিন্তু কাজ হয়ে যায়। আমরা আগের অঙ্কে কিন্তু দেখছি একটা রেখার উপরে লম্ব এবং একটা বিন্দু দিয়ে যায়, তাই না? এখানে কি বলছে? এইটার উপরে লম্ব, বিন্দুটা কোশ্চেনে সরাসরি দেওয়া নাই, বিন্দুটা সরাসরি দেওয়া নাই, কিন্তু বলে দিছে এই দুইটার ছেদবিন্দু দিয়ে যায়, এই দুইটার ছেদবিন্দু দিয়ে যায়। তখন এই দুইটার ছেদবিন্দু বের করে তুমি পারবা না, আমাদের সমীকরণ দুটা সমাধান করলেই তো হয়। সমীকরণ দুটা যদি সমাধান করো, এইটা আর হচ্ছে টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই ইকুয়ালস টু 11। আমাদের এই 1 নাম্বার আর 2 নাম্বার এই দুইটা সমীকরণ সমাধান করলেই কি তুমি ছেদবিন্দু স্থানাঙ্ক পাবা। তো 1 আর 2 যদি সমাধান করো, 1 ও 2 তুমি যদি সমাধান করো, তাদের যেই ছেদবিন্দু তার স্থানাঙ্ক পেয়ে যাবে। প্রতিস্থাপন বা অপনয়ন দিয়ে করবা। আর মেলানোর জন্য তো ক্যালকুলেটর আসেই। 3 to 9, 3 to 9 আর হচ্ছে 2 3 11, 1,3, তাদের ছেদবিন্দু হচ্ছে 1,3। এখন তোমাকে কি বলছে? বাকি টাকা এখন তো আগের অঙ্কটার মতো হয়ে গেছে, তাই না? এটার উপরে লম্ব, প্রথমটার উপরে লম্ব, তার মানে কি টুয়াইস এক্স মাইনাস থ্রাইস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সরল রেখাটার সমীকরণ। এই যে এটার উপরে লম্ব টুয়াইস এক্স মাইনাস থ্রাইস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0। কে এর ভ্যালু কেমনে বের করবা? এই যে 1,3 বিন্দুগামী আমাদের এই রেখাটা, এটাকে যদি 3 নং দাও, 3 নং রেখাটা 1,3 বিন্দুগামী, 1,3 বিন্দুগামী। এটা যদি 3 নং রেখার সমীকরণকে সিদ্ধ করাও, এটা দিয়ে যদি 3 নং সমীকরণটাকে সিদ্ধ করাও, তাহলে কি পড়ে থাকে? 2 into 1 মাইনাস 3 into 3 প্লাস কে ইকুয়ালস টু 0। এখান থেকে কে এর ভ্যালু কত আসে বলো তো? 2 মাইনাস 9 মাইনাস 7, কে এর ভ্যালু আসে 7। বসাই দিবে, আমাদেরকে কাঙ্ক্ষিত সরল রেখাটার সমীকরণ চলে আসছে। যেটা হয়, এগুলো সবাই পারো তাই না? আমি এমনি এমনি দেখাচ্ছি, যেহেতু আগেরটা করায় ফেলছি, আগেরটার মতোই কিন্তু এটা পুরাপুরি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সরল রেখাটার সমীকরণ। পুরো কনসেপ্টটা বুঝছো? এখন ঠিক সমান্তরাল সরল রেখার ক্ষেত্রে আমরা একটা এমসিকিউ হ্যাক্স দেখছিলাম না? একটা ফর্মুলা মনে রাখতে বলছিলাম, তাই না? ওইটা লম্বর ক্ষেত্রেও সম্ভব। আমি তোমাকে বললাম এই রেখাটার সমীকরণ হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। এটার উপরে লম্ব, তো এটার উপর লম্ব এরকম রেখা কিন্তু হাজার হাজার কোটি কোটি হওয়া সম্ভব। তো ওদের সমীকরণ কিন্তু তুমি বাইর করতে পারবে না, ওদের সমীকরণে একটা অজানা রাশি বা কে থাকবে। আমি তোমাকে বললাম এটার উপরে লম্ব এবং একটা নির্দিষ্ট বিন্দুগামী, আলফা কমা বিটা বিন্দুগামী। এর সমীকরণ কি হবে? এই হলুদ রেখাটার সমীকরণ কি হবে? কি হবে বলো তো? কি হবে? bx মাইনাস এ ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0। আমরা এখন কে এর ভ্যালুটা বের করব। তো এটা আলফা কমা বিটা বিন্দুগামী, তার মানে আলফা কমা বিটা এই সমীকরণটাকে সিদ্ধ করবে, বি আলফা মাইনাস এ বিটা প্লাস কে ইকুয়ালস টু 0। এখান থেকে আমি কে এর ভ্যালু বা মাইনাস কে এর ভ্যালু কি বের করে ফেলতে পারি? মাইনাস কে এর ভ্যালু হচ্ছে বি আলফা মাইনাস এ বিটা। এখন মাইনাস কে এর ভ্যালু এখানে তুমি বসায় দিবা। কেটাকে যদি রাইট সাইডে নিয়ে যাও তাহলেই তো মাইনাস কে হয়। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়ায় বলো তো? bx মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু বি আলফা মাইনাস এ বিটা। এটা ফর্মুলা হিসেবে মনে রাখবা, মনে রাখাটা সহজ। এটার উপরে লম্ব এবং আলফা কমা বিটা বিন্দু। তো এটার উপরে লম্ব হলে কি হবে? এক্স এর সহগ আর ওয়াই এর সহগ কি ইন্টারচেঞ্জ হবে, bx মাইনাস এ ওয়াই, রাইট সাইডে সেম জিনিসটা হবে, এক্স এর জায়গায় ওটার ভুজ, ওয়াই এর জায়গায় এটার কোটি, বি আলফা মাইনাস এ বিটা। বুঝছো? অনেকটা ওই সমান্তরাল সরল রেখার মতোই। আমি বুঝছো? ওই সমান্তরাল সরল রেখার মতোই। এখন এটা মনে রাখলে সুবিধা কি, তুমি অনেকগুলো অঙ্ক জাস্ট ধুমধারাক্কা সমাধান করে ফেলতে পারো। এই যে এই অঙ্কটাই তো আমরা প্রথমে করছিলাম, তাই না? এই অঙ্কটাই কিন্তু আমরা প্রথমে করছিলাম। এত ঢাবি যাবি কিচ্ছু লেখার দরকার নেই, খেয়াল করো। তোমাকে বলছে কি একটার উপরে লম্ব এবং একটা নির্দিষ্ট
বিন্দুগামী, এটার উপরে লম্ব, তার মানে কি হবে 11x মাইনাস 2y ইকুয়ালস টু রাইট সাইডে কি করবা, এক্স এর জায়গায় কত বসাবা, যেই বিন্দু দিয়ে যায় তার ভূত 11 ইন্টু 4, আর ওয়াই এর জায়গায় কি বসাবা, যেই বিন্দু দিয়ে যায় তার কোটি -3, শেষ। এটাই উত্তর, এটাই উত্তর। তুমি আরেক লাইনে সিম্পলিফাই করো, 11x মাইনাস 2y ইকুয়ালস টু 4 11 44, 44 প্লাস 6 হচ্ছে 50। লিটারালি এক লাইনে অ্যান্সার শেষ। বুঝাতে পারলাম? ঠিক আছে, এর পরবর্তী অঙ্ক খুবই সুন্দর একটা অঙ্ক, 3টা স্টার দাও। এটা আসলে অনেকগুলো বোর্ড পরীক্ষায় আসছে, এখানে লেখা হয় নাই। কোয়েশ্চেনটা পড়ো সবাই, কোয়েশ্চেনটা পড়ো, কোয়েশ্চেনটা পড়ো। এবি আর এসি রেখা দুইটার সমীকরণ হচ্ছে এইটা আর এইটা। তোমাকে দুইটা রেখার সমীকরণ দেওয়া আছে, দুইটা রেখার সমীকরণ দেওয়া আছে এটা আর এটা। এবি এর উপরে লম্ব, এবি এর উপরে লম্ব এপি রেখার সমীকরণ বের করো। এবি এর উপরে লম্ব এপি রেখার সমীকরণ বের করো। খেয়াল করো তো আমাদের এবি রেখার সমীকরণটা কি দেওয়া আছে, এইটা না? এটা কিন্তু এবি রেখার সমীকরণ। তুমি যদি একটু সুন্দর করে সাজায় লেখো, 2x মাইনাস y প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা কি এবি রেখাটার সমীকরণ। এইটার উপরে লম্ব, লম্ব বলে দিছে, আরেকটা বিন্দু বের করে ফেলতে পারলেই কাজ হয় না? তোমাকে বলছে এইটার উপরে লম্ব এপি রেখার সমীকরণটা, তাই না? এপি রেখার সমীকরণ, এটার উপরে লম্ব আমি বুঝে গেছি। এখন আরেকটা বিন্দু দিয়ে যায়, ওটা বের করতে পারলেই হয়েছে। কোয়েশ্চেনে কি বলা আছে সরাসরি কোনো বিন্দু দিয়ে যায়? তুমি একটু কোয়েশ্চেনটা ভালো করে দেখো, নামগুলা খেয়াল করো, নামগুলা খেয়াল করো। এটা হচ্ছে আমাদের এবি, ধরো এটা হচ্ছে আমাদের এবি, এটা হচ্ছে আমাদের এবি রেখাটা। আরেকটা রেখা দেওয়া আছে এপি, আরেকটা রেখা দেওয়া আছে এসি। খেয়াল করো, এবি আর এসি, প্রথমটা হচ্ছে এবি, পরেরটা হচ্ছে এসি। এসি রেখার সমীকরণ কি দেওয়া আছে কোয়েশ্চেনে? দুইটাই কি এ বিন্দু দিয়ে যায় না বলো তো? তাহলে এবি আর এসি তারা আসলে কি একটা নির্দিষ্ট বিন্দুগামী, এ বিন্দুগামী। বুঝাতে পারলাম? এটা হচ্ছে আমাদের এ বি সি, এবি আর এসি এ বিন্দুগামী, দুইজনেই কিন্তু এ বিন্দুগামী। তো এসি রেখার সমীকরণটা দেওয়া আছে 4x মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0। তোমাকে চাইছে কি এপি, নামটা খেয়াল করো, নামের মধ্যেই সব আছে এপি। এপি রেখাটাও কি তাইলে এ বিন্দু দিয়ে যাবে না? বুঝছো কথাটা? আমাদের যে এপি রেখাটা সেও কিন্তু এ বিন্দু দিয়ে যাবে এবং এবি এর উপরে লম্ব। কাহিনী বুঝছি? তারা তিনটাই যদি এ বিন্দু দিয়ে যায়, আমি কিন্তু এ বিন্দু স্থানাঙ্ক খুব ইজিলি বের করে ফেলতে পারি। এ বি আর এসির যেই ছেদবিন্দু ওটাই এবি না, এ বিন্দু না? এ বি আর এসির যেই ছেদবিন্দু, তো আমাদের 1 নং রেখা আর 2 নং রেখা তারা যেই বিন্দুতে ছেদ করবে সেটাই তো এ। তো 1 ও 2 সমাধান করে পাই, তুমি ভাষায় একটু লিখবা, এ বি আর এসি এই দুইটা রেখার ছেদবিন্দু কি হবে, 1 ও 2 সমাধান করে যেটা পাইছে, অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্কটা 1 ও 2 সমাধান করে পাই, সমাধান করে পাই কি পাবো, আমাদের এ বিন্দু স্থানাঙ্ক। এ বিন্দু স্থানাঙ্ক কত? আমাদের এ বিন্দু স্থানাঙ্ক হবে, এই দুটো একটু সমাধান করো, 2 1 2 মাইনাস 1 মাইনাস 1, তারপর হচ্ছে 4 মাইনাস 1 1 1,3। আমাদের এ বিন্দু স্থানাঙ্ক আসবে 1,3। আরেকবার একটু দেখি, 2 মাইনাস 1 মাইনাস 1 4 মাইনাস 1 হ্যাঁ 1,3। তো এ বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছো 1,3। এখন এপি এর সমীকরণ তো বাচ্চাদের কাজ, তাই না? বলো তো সেটা কি? এবি এর উপরে লম্ব, এবি এর উপরে লম্ব, এটা হচ্ছে এবি। তো এপি এর সমীকরণ কি হবে বলো তো? আমাদের যে এপি রেখাটা তার সমীকরণ এটার উপরে লম্ব, তো এক্স আর ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ করবা, মাঝখানের চিহ্নটা নেগেটিভ আছে পজিটিভ বানিয়ে দিছে, ওই যে খেয়াল করো, বুঝছো? এক্স আর ওয়াই সহগ ইন্টারচেঞ্জ করছো, মাঝখানে নেগেটিভটা কি পজিটিভ বানিয়ে দিছো, প্লাস কে ইকুয়ালস টু 0। কে এর ভ্যালু তুমি জানো না। এখন কি এইটা 1,3 বিন্দুগামী, এটা হচ্ছে কি আমাদের এপি রেখার সমীকরণ, বা 3 নাম্বার দিয়ে রাখো, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। এটা কি 1,3 বিন্দুগামী, এই বিন্দুগামী। তো এই বিন্দু যদি সিদ্ধ করাও এটাকে, তাহলে কি থাকে 1 প্লাস 2 ইন্টু 3 প্লাস কে ইকুয়ালস টু 0, যেখান থেকে আমাদের কে এর ভ্যালু কত আসে, -7। তো আমাদের এপি রেখাটার সমীকরণ হচ্ছে এক্স প্লাস 2y -7 ইকুয়ালস টু 0। বুঝতে তো পারছো?
তোমার বেসিক্যালি এক মানে লম্ব আর সমান্তরাল সরল রেখাই তো পড়লাম এখন পর্যন্ত। তোমাকে যদি সমীকরণ চায়, বলবে কোনো একটা রেখার উপর লম্ব বা সমান্তরাল আরেকটা বিন্দু দেওয়া থাকবে। বিন্দু মাঝে মাঝে কোয়েশ্চেনে সরাসরি দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে তো তোমার সুবিধা। আর যদি সরাসরি না দেওয়া থাকে তখন কি হবে, কোনোভাবে বাইর করে নিতে হবে। যে এখানে মানে এখানে কিন্তু প্যাচ লাগাই দিচ্ছিল, ডিরেক্টলি বলেও নাই, কিন্তু নাম থেকে তুমি বুঝতে পারতেছো এ এ এ তিনটাই এ বিন্দু দিয়ে যায়। তো এই দুইটা সমীকরণ যেহেতু অলরেডি জানো, তারা যেহেতু এ বিন্দুতে ছেদ করতেছে, সমীকরণ সমাধান করলেই কি এ বিন্দু স্থানাঙ্ক পাবা, সেখান থেকে এপি এর সমীকরণটা বের করে ফেলছে। বুঝাতে পারলাম? ঠিক আছে, আমরা এখন পরবর্তী কনসেপ্টে যাচ্ছি। পরবর্তী কনসেপ্ট হচ্ছে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ কোয়েশ্চেনটা পড়ো এবং সবাই একটু নিজেরা চিন্তা করো পারবা কিনা। তোমাদের মধ্যে অনেকেই আছে এটা নিজে নিজেই পারার কথা, আমি বিশ্বাস করি। এরপর আমি তো করেই দিচ্ছি, এটা নিয়ে অ্যাটলিস্ট 5 মিনিট চিন্তা করবা সবাই। ভিডিওটা পজ করে 5 মিনিট চিন্তা করো যে এটা কোনোভাবে কি পারা যায় কিনা। পারবা, অনেকেই পারবা। ওকে, ঠিক আছে, দেখো কিন্তু আমি 5 মিনিট পরে এটা করে দিচ্ছি। তো এইটা আশা করি চেষ্টা করছে অনেকেই, অ্যান্ড অনেকেই পারার কথা। না পারলে অসুবিধা নেই, আমি দেখাই দিচ্ছি। তোমাকে দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, পি আর কিউ, দুইটা বিন্দু। পি কিউ সরল রেখার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ বাইর করতে বলছে। কাহিনীটা বুঝছো? তোমাকে দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, পি বিন্দু আর কিউ বিন্দু। ধরো তোমাকে পি বিন্দু আর কিউ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। আমি যদি নাম দিয়ে দিই, ধরো এই মাথা হচ্ছে পি বিন্দু, পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4,11, পি হচ্ছে 4,11, আর কিউ বিন্দুটা হচ্ছে -2,2। আমাদের যে কিউ বিন্দুটা সেটা হচ্ছে -2,2। তাদেরকে সংযোগ করলে একটা রেখাংশ পাওয়া গেছে না? এই রেখাংশটার লম্ব দ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডক কি? ঠিক মাঝখান দিয়ে যাবে, তাই না? এবং এটার উপর লম্ব হবে, এটাকে দ্বিখণ্ডিত করে ফেলবে এবং তার উপর লম্ব হবে। কাহিনী বুঝছ? আমাদেরকে এই হলুদ যে ডটেড রেখাটা, তার সমীকরণটা লাগবে। এখন ঠিক মিডল দিয়ে যাবে, তার মানে কি মধ্যবিন্দু দিয়ে যাবে না? তাই তো? তুমি কিন্তু মধ্যবিন্দু স্থানাঙ্ক অলরেডি জানো। তো এটার মধ্যবিন্দু তুমি যদি এম ধরে নাও, এম এর স্থানাঙ্ক কি হবে বলো তো? জাস্ট যোগ করে অর্ধেক করে দাও। 4 আর -2 যোগ করে অর্ধেক করলে কত হয়? 1, তাই না? এটা হয় 1। তারপর 11 আর 2 13, 13/2। রিটার্ন আসলে কি করবা? তুমি ভাবে লিখবা, ধরি এম হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু। এম হচ্ছে কি আমাদের পি কিউ এর মধ্যবিন্দু। তো এম এর স্থানাঙ্ক কি হবে? এম এর স্থানাঙ্ক হবে 4 - 2 / 2 আর 11 + 2 / 2। তার আগে বাংলা একটু লিখে নিবা। ধরি এম হচ্ছে পি কিউ রেখাংশের মধ্যবিন্দু, সুতরাং এম এর স্থানাঙ্ক হচ্ছে এইটা। তো এম এর স্থানাঙ্ক কত আসে? 4,13/2। এখন এই ডটেড রেখাটা এই বিন্দু দিয়ে যায়, তার ঢাল বেরোয় গেলেই কাজ হয়ে যায় না? তার ঢাল বেরোলেই তো কাজ হয়। ঢাল কেমনে বের করব? ঢাল বের করতে পারলে কিন্তু এক বিন্দুগামী রেখার সমীকরণ অ্যাপ্লাই করব। এইটা পিকিউ রেখার উপর লম্ব, তাই না? এটা পিকিউ রেখার উপর লম্ব। তো পিকিউ রেখার ঢালটাকে তুমি যদি M1 ধরো, আর এইটার ঢালটাকে যদি M2 ধরো, M1 এর ভ্যালু কিন্তু খুব ইজিলি বের করা সম্ভব। M1 এর ভ্যালু কি হবে? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। কত হয়? 11 - 2 / 11 - 2 / 4 + 2, তাই না? 4 - -2 হয়, যেটা অ্যাকচুয়ালি 4 + 2। তো কত থাকে? 9/6, 9/6 বা যেটা কত? 3/2, তাই না? 3/2। এটা হচ্ছে এই রেখাটার ঢাল, M1 এর ঢাল। এখান থেকে তুমি কিন্তু M2 এর ঢাল, মানে M2টা খুব ইজিলি বের করে ফেলতে পারো, তাই না? কারণ তাদের ঢাল দ্বয়ের গুণফল কি? -1। তো M1 × M2 এটা = -1। আমি M1 এর ভ্যালু জানি, তো M2 কি হবে? -1/(-1/M1)। -1/M1। কাহিনী বুঝছো? দুইটা সরল রেখা যদি লম্ব হয়, তাহলে একটার ঢাল আরেকটার কি নেগেটিভ করে উল্টায় দিবা। এই যে খেয়াল করো, M2 = -1/M1 না? একটার ঢাল আরেকটার কি নেগেটিভ করে উল্টায় দিবা, ঠিক আছে? তো নেগেটিভ করে যদি উল্টাও, খেয়াল করো এই যে এটা, তাহলে কি হবে? -2/3।
তোমার এটা আসলে এত কিছু লেখার দরকার নেই, তুমি তো বুঝতেই পারতেছো। যেটা সরল রেখা যদি লম্ব হয় তাহলে একটার ঢাল আরেকটার কি নেগেটিভ করে উল্টায় দিবা। এমসিকিউতে কাজে লাগবে, রিটেন আসলে এমনিই করবা, রিটেন আসলে এমনিই করবা। এখানে প্রশ্ন মতে লিখে দিও, প্রশ্ন মতে এমসিকিউতে আসলে কি করবা, নেগেটিভ করে উল্টায় দিবা। এটার ঢাল কত পাইছো 3/2, এই যে এটার ঢাল পাইছো 3/2, এটা ঢাল পাইছো 3/2, তো সাথে সাথে M2 এর ভ্যালু কি হবে, যেহেতু লম্ব নেগেটিভ করে উল্টাবা, নেগেটিভ এটার উল্টাবা, উল্টাইলে কি 2/3 হয়। এখন আমাদের যে হলুদ ডটেড রেখাটা তার কি ঢালও জানো, তার উপরস্থ একটা বিন্দুও জানো। তো আমাদের এই হলুদ ডটেড রেখাটার সমীকরণ কি হবে, y - y1 তার মানে কত, y - 13/2 = m × x - x1। আমি সূত্রটা একটু লিখে দিই, অনেকদিন আগে পড়াইছি তো। y - y1 = কি, m × x - x1, মনে পড়ে তো, তাই না? তো y1 এর ভ্যালু কত, 13/2। এই যে এই বিন্দুটা দিয়ে যাচ্ছে এবং ঢাল কত, এইটা, = m এর ভ্যালু হচ্ছে -2/3 × x - x1। এটাকে সিম্পলিফাই করবা, অ্যান্সার চলে আসবে। বুঝাতে কি পারলাম? সবাই বুঝছো না? একটা সরল রেখার সমীকরণ বের করার জন্য তোমার কি কি লাগবে, ওর উপরস্থ একটা বিন্দু আর ঢাল লাগবে। লম্ব দ্বিখণ্ডক, বিন্দু কেমনে পাইছো, মধ্যবিন্দু, ঢাল কেমনে পাইছো, লম্ব, দ্যাটস ইট। এতটাই সহজ। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আমরা পরের অঙ্কটায় যাচ্ছি। এটাও খুব সহজ একটা অঙ্ক। দেখো কোয়েশ্চেন কি বলছে, ছোট ক্লাসের একটা জিনিস, একটা ত্রিভুজ। কোয়েশ্চেন পড়ো। একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এবি আর এসি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের সমীকরণ নির্ণয় করো এবং দেখাও যে তা বিসি এর সমান্তরাল এবং বিসি এর অর্ধেক। তোমাকে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,1, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,4, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,4, আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,-2, 5,-2। এবি আর এসির মধ্যবিন্দু, এবি আর এসির মধ্যবিন্দু তুমি যদি সংযোগ করো তাহলে যে রেখাংশটা পাবো, আমি মধ্যবিন্দুগুলোর একটা নাম দিয়ে দিই। এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ডি, আর এটার নাম দিলাম ই। এবি আর এসির যে মধ্যবিন্দু, এই দুইটা তুমি যদি কানেক্ট করো তাহলে যে রেখাংশটা পাবা, তোমাকে দেখাইতে বলছে সেই রেখাংশটা বিসি এর সমান্তরাল। তার মানে কি দেখাইতে হবে, ওর ঢাল আর ওর ঢাল সমান, তাই না? আর দেখাইতে বলছে এটার দৈর্ঘ্যটা এটার অর্ধেক। তো তুমি যদি কোনোভাবে ডিআরই এর স্থানাঙ্ক নিয়ে আসতে পারো তাহলেই তো কাজ হয়ে গেছে। তো এখন তুমি যদি রিটার্নে আসে তাহলে কি লিখবা, ধরি এবি এর মধ্যবিন্দু ডি, এসি এর মধ্যবিন্দু ই। এটা ফার্স্টে প্রথম লাইনে লিখবা, ধরি এবি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, এসি এর মধ্যবিন্দু কত, ই। তারপর ডি এর স্থানাঙ্ক আর ই এর স্থানাঙ্কটা নিয়ে আসবা। ডি এর স্থানাঙ্ক কি হবে, ডি যেহেতু এবি এর মধ্যবিন্দু, আমাদের ডি এর স্থানাঙ্ক কি হবে বলো তো, এবি, তাই না? 1+3 / 2, আর ওদিকে হচ্ছে 1+4 / 2। তো ডি এর স্থানাঙ্ক কত আসলো বলো তো, 4/2, 2,5/2, 2,5/2। ডি এর স্থানাঙ্ক পেয়ে গেছে 2,5/2। এবার ই এর স্থানাঙ্ক, ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তো আমাদের ই এর স্থানাঙ্ক কি হবে বলো তো, ই এর স্থানাঙ্ক হবে 1+5 / 2, আর ওদিকে হচ্ছে 1 - 2 / 2। যেটা আসে সেটা হচ্ছে এখানে হয় 6/2 বা 3, আর ওখানে হচ্ছে -½ তো ডি আর ই এর স্থানাঙ্ক পাইছো 3 আর -½ এখন এখান থেকে যাবতীয় সব কিছু তুমি বের করে ফেলতে পারবা। ঠিক আছে, তো ডি এর ঢাল, এটার ঢাল ধরে নাও এম ডিই, বিসি এর ঢাল ধরে নাও এম বিসি। তোমাকে প্রথমত দেখাইতে বলছে তারা সমান্তরাল, তো লিখবা ধরি ডিই এর ঢাল, বা তুমি এভাবে লিখতে পারো ডিই এর ঢাল এম ডিই। বুঝছো, ডিই এর ঢাল এম ডিই, সেটা কি কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, ডিই, তাই না? তো কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, এটা থেকে এটা বাদ দিবা, তাহলে যেটা হয়
5/2 প্লাস হাফ, তাই না? একটু সুন্দর করে লিখি, 5/2 প্লাস হাফ, এই যে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, সেটা হয় 2 - 3। এটা কত হয় বলো তো? 5 প্লাস আড়াই প্লাস আধা, 3/-1, -3 হওয়ার কথা, তাই না? 2.5 প্লাস 0.5 ডিভাইডেড বাই -3। তারপর লিখবা বিসি এর ঢাল, বিসি এর ঢাল এমবিসি, বিসি এর ঢাল এমবিসি, সেটা কত? কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। কোটি দ্বয়ের অন্তর 4 - -2, তার মানে 4 + 2 ডিভাইডেড বাই 3 - 5, 4 আর 2 6, 6কে -2 দিয়ে ভাগ করলে কি? -3 হয়। সুতরাং আমরা কি লিখতে পারি? বিসি আর ডিই এর ঢাল কি? সমান। এমবিসি ইকুয়ালস টু এমডিই। এই দুইটা রেখার ঢাল সমান, তো ঢাল সমান হওয়া মানে কি? তারা সমান্তরাল। তারপরের কাজটা কি? তারপর দেখাইতে বলছে বিসি এর অর্ধেক, দৈর্ঘ্যটা বাইর করবা। এটা তো সবাই বাইর করতে পারবা। ডিই দৈর্ঘ্যটা বাইর করবা, এটা দেখবা √10 একক আসে। একটু নিজেরা করবা ফর্মুলা অ্যাপ্লাই করে। আর বিসি দৈর্ঘ্যটা বাইর করবা, এটা দেখবা আসে হচ্ছে 2√10 একক। তার মানে ডিইটা কি? বিসি এর অর্ধেক। ডিইটা বিসি এর অর্ধেক। বোঝা গেছে তো পুরো কনসেপ্টটা? আশা করি বোঝা গেছে। এটা আসলে না বোঝার মতো কিছু নাই। পরের অঙ্ক, এটাও সবাই একটু নিজেরা ট্রাই করবা ফার্স্টে, তোমরা পারবা আমি বিশ্বাস করি। লম্ব দ্বিখণ্ডকের মতো চিন্তা করো অনেকটা। কি বলছে? এবিসি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এবিসি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। আমি যদি স্থানাঙ্কগুলো একটু লিখে ফেলি, এ হচ্ছে 0,0, বি হচ্ছে 1,5, বি হচ্ছে 1,5, সি হচ্ছে -2,2, সি হচ্ছে -2,2। এখন তোমাকে বের করতে বলছে এ বিন্দুগামী বিসির উপর লম্ব। বুঝে গেছে না কি করতে হবে? এ বিন্দুগামী বিসির উপর লম্ব। তো এ বিন্দুগামী, এটা তুমি বুঝে ফেলছো। এই হলুদ ডটেড রেখাটার সমীকরণ লাগবে, এই হলুদ ডটেড রেখাটার সমীকরণ লাগবে। এখন এটা এ বিন্দু দিয়ে যায়, তার মানে ডটেড রেখাটা এই বিন্দু দিয়ে যাচ্ছে। আমি কোনোভাবে ঢাল বের করে ফেলতে পারি, কাজ হয় না। ঢালটা বের করতে পারলেই তো কাজ হয়। বুঝছো আমার কথা? এক বিন্দুগামী রেখার সমীকরণ অ্যাপ্লাই করব। আর এ যেহেতু মূল বিন্দু, তাহলে এটার সমীকরণ কি? y = mx, এইটা হবে না? তাই তো? তো কোনোভাবে এটা ঢাল বের করতে পারলেই হয়েছে। এখন এইটা আবার বিসি এর উপর লম্ব, কোয়েশ্চেনেই বলছে। তো বিসি এর ঢাল ফার্স্টে বাইর করবা, ওটারে নেগেটিভ করে উল্টাইলেই কি এটার ঢাল পাবা। এটা যদি ডি ধরে নাও, এডি এর ঢাল পাবা। তো আমরা ফার্স্টে বিসি এর ঢালটা বের করি। বিসি এর ঢাল কি হবে? কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। 5 - 2, 5 - 2 ডিভাইডেড বাই 1 - -2, 1 + 2, যেটা কত হয়? উপরে হয় 3, নিচেও 3, 1। তো বিসি এর ঢাল আমরা পেয়ে গেছি। এখন এডি এর ঢালটা আমাকে লাগবে। তো এডি এর ঢাল কি হবে বলো তো? এটা যেহেতু লম্ব, এটাকে জাস্ট নেগেটিভ করে উল্টাবা। এটাকে নেগেটিভ করে উল্টাইলে কি? -1 পাওয়া যায়। তার মানে কি এম এর ভ্যালু তুমি পাইছো। এটা এম এডিও লিখতে পারো, ডিরেক্ট এমও লিখতে পারো। তো y = -x, যেখান থেকে এক পাশে আনলে কি পাওয়া যাবে? x + y = 0। এই হচ্ছে কি আমাদের এডি রেখাটার ঢাল, মানে এডি রেখাটার সমীকরণ, তাই না? ঠিক আছে। তো আজকের লাস্ট অঙ্ক নতুন একটা কনসেপ্টের, বাট সহজ একটা কনসেপ্ট। সেটা হচ্ছে লম্বের পাদবিন্দু। ব্যাপারটা আসলে কি? কোয়েশ্চেনটা পড়ো, তাহলেই বুঝতে পারবা। 2, -1 বিন্দু হতে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক বের করো এবং তার সাহায্যে লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, এটা পম্ব লিখছে, লম্ব। ঠিক আছে, এটা হচ্ছে লম্ব। বুঝছো? চিত্রটা আঁকাই, তাহলে একটু ভালো করে বুঝতে পারবা। তোমাকে একটা রেখার সমীকরণ দেওয়া আছে। এই হচ্ছে আমাদের রেখাটা। তো রেখাটার সমীকরণ কি? 3x - 4y + 5 = 0। একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটা হচ্ছে এইটা। বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2, -1। এখন এই বিন্দু থেকে তুমি যদি এই রেখার উপরে একটা লম্ব টানো,
এই বিন্দু থেকে এই রেখার উপরে যদি একটা লম্ব টানো, ওই লম্বটা রেখাটাকে একটা বিন্দুতে গিয়ে ছেদ করবে না, ওই লম্বটা রেখাটাকে একটা বিন্দুতে গিয়ে ছেদ করবে। ওই বিন্দুটাকেই বলা হচ্ছে কি, অঙ্কিত লম্বের পাদবিন্দু। এই বিন্দুটাকে আমরা ধরো পি বিন্দু নাম দিলাম, আর এটা ধরো এ। তোমাকে অঙ্কিত লম্বের যেই পাদবিন্দুর স্থানাঙ্ক তথা এ বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। কেমনে বের করব? তারপর বলছে এটার সাহায্যে লম্বের দৈর্ঘ্য। তুমি যদি এ বিন্দুর স্থানাঙ্ক জানো, তাহলে পি বিন্দু আর এ বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই কি, লম্বের দৈর্ঘ্য না? পরেরটা একদমই সহজ, আমাদের লাগবে হচ্ছে এই বিন্দুটার স্থানাঙ্ক। কেমনে একটু চিন্তা করো তো। তুমি এই রেখাটার সমীকরণ জানো, কোয়েশ্চেনে দেওয়া আছে। তুমি যদি কোনোভাবে এই হলুদ ডটেড রেখাটার সমীকরণ বের করতে পারো, এই হলুদ ডটেড রেখাটার সমীকরণ বের করতে পারো, তাদের ছেদবিন্দুটাই কি, অঙ্কিত লম্বের পাদবিন্দু না? এটার স্থানাঙ্ক জানো, আমাদের টার্গেট এখন কি, এইটার সমীকরণ বের করা। এটার সমীকরণ জানো, এটার সমীকরণটা বের করে ফেললাম, এই দুইটার ছেদবিন্দু মানে দুইটা সমীকরণ সমাধান করলেই কে বিন্দু স্থানাঙ্ক বের হয়ে যাবে। এখন এই যে পি এ রেখাটা আমাদের লাগবে কি, পি এ রেখাটার সমীকরণ। পি এ রেখাটা সেটা কি, এইটার উপরে লম্ব এবং ওই বিন্দুগামী একটা রেখার উপরে লম্ব এবং একটা নির্দিষ্ট বিন্দুগামী সমীকরণ আমরা বের করা শিখছি না? এমসিকিউ হ্যাক্সও দেখছি, তাই না? রিটেন প্রসেস তোমরা করতে পারবে না, আমি এমসিকিউ প্রসেসটা দেখাই দিই। রিটেন প্রসেস তো করতে পারো, বুঝছো না? তো এইটার উপরে লম্ব মানে কি বলো তো? 4x প্লাস থ্রাইস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0। এটা ছিল রিটেন প্রসেস। কে এর ভ্যালু বের করা লাগবে কেমনে? 2, -1 এই বিন্দুটা দিয়ে যাচ্ছে এই সমীকরণটা, তার মানে কি 2, -1 এই সমীকরণটাকে সিদ্ধ করবে। তো তুমি যদি সিদ্ধ করাও, x এর জায়গায় 2 বসাবা, 4 × 2 - 3 প্লাস কে ইকুয়ালস টু 0। তো কি আসলো আমাদের কে এর ভ্যালু হচ্ছে কত? আমাদের কে এর ভ্যালু আসে -5। 4 দুগুণে 8, 8 - 3 5, -5। তো আমাদের কাঙ্ক্ষিত যেই সমীকরণটা 4x প্লাস থ্রাইস ওয়াই -5 ইকুয়ালস টু 0, এটা কি আমাদের যেই ডটেড হলুদ রেখাটার সমীকরণ, তাই না? এখন এই সমীকরণ আর আমাদের যে গিভেন সমীকরণ, এই যে আমাদের এই যে এইটা হচ্ছে রেখাটার সমীকরণ, থ্রাইস x - 4y প্লাস 5 ইকুয়ালস টু 0। এইটা আর এটা কি আমাদের হলুদ যে লম্বটা তার সমীকরণ, যেটা হচ্ছে 4x প্লাস থ্রাইস y -5, 4x প্লাস থ্রাইস y -5 ইকুয়ালস টু 0। বুঝাতে পারলাম? এখন এই দুইটা সমীকরণের ছেদবিন্দুই কি, অঙ্কিত লম্বের পাদবিন্দু না? তাই না? প্রথমটা হচ্ছে এইটা, দ্বিতীয়টা হচ্ছে এইটা, তাদের যে ছেদবিন্দু সেটাই তো এই বিন্দু স্থানাঙ্ক। তো 1 ও 2 সমাধান করে পাই, 1 ও 2 সমাধান করে পাই, অথবা এর ছেদবিন্দু। এর স্থানাঙ্ক কি হবে? তুমি এই দুইটা সমাধান করবা, ঠিক আছে? হাতে সমাধান করবা, প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতি দিয়ে। আমি ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি। তোমরা চাইলে যদি সময় কম থাকে পরীক্ষায় ক্যালকুলেটর দিয়েও করতে পারো, বাট সেক্ষেত্রে নাম্বার কেটে দেওয়ার চান্স থাকে। সব টিচার কাটবে না, বাট কেটে দেওয়ার একটা চান্স থাকে। কেটে দিলে তুমি কিছু বলতে পারবে না, কারণ তুমি দেখাও নাই তো, কাহিনী বুঝছ। যেটা আসে 1/7 আর হচ্ছে 7 না 1/5 আর হচ্ছে 7/5, 1/5 আর হচ্ছে 7/5। তো এটাই কি আমাদের অঙ্কিত লম্বের যেই পাদবিন্দুর স্থানাঙ্ক, 1/5, 7/5। এখন এটার মাধ্যমে তুমি এপি ডিস্টেন্সটা বাইর করবা। এপি যেই দূরত্ব, এটাই কিন্তু লম্ব দূরত্ব। তো এপি দূরত্ব কি হয় বলো তো? √2 - 1/5 তার হোল স্কোয়ার প্লাস -1 - 7/5, -1 - 7/5 তার হোল স্কোয়ার। দেখো তো কত আসে এই ডিস্টেন্সটা? √2 - 1/5, √2 - 1/5 তার বর্গ প্লাস -1 - 7/5 তার বর্গ, যেটা হয় 3 একক। বুঝতে পারলাম? এই যে ডিস্টেন্সটা, এটা তাহলে কত দাঁড়ালো? 3 একক। এরকম অঙ্ক দিলে পারবা না, এই টাইপটা ছিল।
একটা বিন্দু থেকে একটা রেখার উপর যে লম্বটা আঁকানো যায় ওই অঙ্কিত লম্বের পাদবিন্দু, আশা করি বোঝা গেছে। ঠিক আছে, তো পরের ক্লাসে আমরা ঠিক এখান থেকে শুরু করব। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ। আর আজকের ক্লাসে যা যা পড়াইছি তোমরা এখন আবার একটু রিভিউ করো। হ্যাঁ, আমি কিন্তু নোটটা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, এই স্লাইডটাই ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। সবগুলো অঙ্ক আবার একটু রিভিউ করো, তাহলে মাথায় গেঁথে যাবে একদম পুরোপুরি, অনেক দিন থাকবে আর কি। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।